নির্বাণের মতন বিশ্বাসঘাতককে শাস্তি দেওয়ার জন্য রাই নিজের ক্যান্সারের মতন মরণ ব্যাধিকে হারিয়ে অবশ্যই ফিরবে সকলের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে সার্জারির জন্য অ্যাডমিট করা মাত্রই রাইয়ের মা বলতে থাকে যে রাই মা, তুই একদম ভাবিস না, তুই সুস্থ সবলভাবে আমাদের মাঝে আবারও ফিরবি, তুই দেখে নিস আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। তখন কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো রাই, এখন আর কোনো রকম কোনো সংসার নিয়ে কোনো চিন্তা করবে না, যা হয়ে গিয়েছে সেটা তো হয়ে গিয়েছে। তুমি তো দেখতেই পারছো যে অনির্বাণ কতটা অমানুষ যদি না হয়ে থাকতো তাহলে কি দিনের পর দিন নিজের স্ত্রীর উপরে এরকম মিথ্যে সন্দেহ করে নিজের স্ত্রীর গায়ে কাদা ছেটানোর দুঃসাহস কেউ দেখায় বলো তো? তুমি কাকে ভালোবাসেছো তুমি নিশ্চয়ই এবার বুঝতে পারছো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে সেই আমি আসলে মানুষ চিনতে ভুল করে ফেলেছিলাম। তখন যে কিসে আমাকে ধরেছিল, কী জন্য যে আমি আমার মেয়েটাকে ওর মতন একটা বদমাইশ লোকের হাতে তুলে দিলাম, যে লোকটা কিনা নিজের স্ত্রীকে যোগ্য মর্যাদা দিয়ে, যে লোকটা কিনা নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, সেই লোকের কাছে আমি কী করে আমার মেয়েকে তুলে দিলাম আমি সেটাই বুঝতে পারছি না। আজকে আমার মেয়ের এই পরিণতির কারণে তো শুধুমাত্র ওই বদমাইশটাই দায়ী। আমি একবার অনির্বাণকে ছেড়ে কথা বলবো না। রাই, তুই দেখে নিস, তুই একবার সুস্থ হয়ে বাড়ি ফের। তখন রাই বলে থাকে যে মা, তুমি কি করবে বলো তো? তোমার থেকে বড় আমার কাছেই তো অনির্বাণ অপরাধী, তাই এবার অনির্বাণকে শাস্তি দেওয়ার জন্য অবশ্যই ক্যান্সারকে হারিয়ে আমাকে ফিরতে হবে তোমাদের মাঝে, নয়তো আমি অনির্বাণকে উচিত শিক্ষা কী করে দিব? আমি ভেবে ফেলেছি মা, অনেক হয়ে গিয়েছে। এরকম করে অবিশ্বাসের মধ্যে থেকে আমি আর এরকম করে সংসার টিকিয়ে রাখতে পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব না। আমি অনির্বাণকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বারবার করে জেদ ধরে বসেছে যে না, ও কোনো মতে আমাকে ডিভোর্স দিবে না, ও এরকম করে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়ে আমাকে দিনের পর দিন এরকম নির্যাতন করেই যাবে। কিন্তু আর নয়, আমি একবার শুধু এই অপারেশনের পর ফিরি বাড়িতে, তারপরে দেখো ওকে কী করে আমি উচিত শিক্ষা দিই। তখন মিষ্টি বলতে থাকে যে অবশ্যই দিবে, কেন দিবে না বলো তো? দিনের পর দিন এরকম করে নিজের স্ত্রীর উপরে মিথ্যে সন্দেহ করে যদি একটা লোক বারবার করেই পার পেয়ে যায়, তাহলে তো সেই লোকটা দিনে দিনে ক্রিমিনালে পরিণত হবে, তাই না? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না বৌমনি, শুধুমাত্র অনির্বাণকে না, এবার অনির্বাণের গোটা পরিবারকেও কোমরে দড়ি পরিয়ে এবং নীলুকে সাথে করে নিয়ে এবার আমি পুলিশ স্টেশনে ওদেরকে হাজতবাস করাবো, তুমি দেখে নিও। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে তুই সব কী বলছিস বলতে, এর মধ্যে নীলু কোথা থেকে চলে এলো? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, অনেক কিছু এর মাঝখানে ঘটে গিয়েছে, সেটা হয়তো বা তোমার কাছে প্রকাশ পায়নি বিধায় তোমার মনে হচ্ছে যে হয়তো বা এই সম্পর্কে নীলু কোনো কিছু জানে না, কিন্তু সেই প্রথম থেকে কি এখনও পর্যন্ত অনেক কিছুর মধ্যেই নীলুর উপস্থিতি পাওয়া গিয়েছে, আর যার কারণে কিনা নীলুরও সর্বোচ্চ শাস্তির দাবি এবার আমি করবো। এবার তুমি যদি আমার কাছে হাত জোরও করো তাও আমি তোমার অনুরোধ রাখতে পারবো না। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে না, সত্যিকার অর্থেই যদি নীলু এই নোংরা কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে থাকে তাহলে এবার আর নীলুকে ক্ষমা করা কোনো মতে প্রশ্নই ওঠে না। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে কী ব্যাপার রাই, এখন কোনো রকম কোনো পারিবারিক বিষয় নিয়ে কথা বলা যাবে না, এখন তুমি শুধু এটা ভাবো যে তুমি সুস্থ হওয়ার পর কী করতে চাও। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আগে বেঁচে ফিরি তারপরে তো চিন্তা করবো, তাই না? এখানে দেখুন না, আমি যা ইনকাম করেছিলাম সকল ইনকাম তো এখন আমার পেছনেই চলে যাচ্ছে, তাই না? আমি আমার পরিবারের জন্য কী বা করতে পারলাম আমার এতটুকু জীবনে? তখন সার্থকের বাবা বলতে থাকে যে বেঁচে থাকলে অনেক কিছুই করতে পারবে, তাই সেসব নিয়ে একদম আফসোস করার কোনো কিছু নেই, এখন তোমাকে আমাদের সাথে ওটিতে যেতে হবে। তখন স্রোত বলতে থাকে যে আঙ্কেল, আমার দিদিভাই ঠিক হয়ে যাবে তো? তখন সার্থকের বাবা বলতে থাকে অফকোর্স। তো বন্ধুদের ভিডিও ভালো লাগতে লাইক, আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।